আওয়ামী লীগ তো এখনও মাঠে আসতে পারেনি, কাজে কার সঙ্গে জোট করব এখন আমি বলতে পারছি না। আর জোট করতে গেলে কার সঙ্গে করব কার সঙ্গে না করব এটা নিয়ে কোনো রিজার্ভেশন থাকাটা আমি মনে করি আমাদের অ্যাডভান্টেজে যাবে না। আমাদের সব দিকেই ওপেন রাখতে হবে। যেখানে আমরা মনে করব দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে, আমাদের দলের ভালো হবে, জনগণ খুশি হবে, আমাদের দলের অবস্থাও ভালো হবে, সেসব জায়গায় আমরা যাব। আগামী নির্বাচনে আমরা অংশ নিতে চাই, তবে সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু নির্বাচন, যেখানে আমরা সঠিকভাবে সুযোগ পাবো প্রচার প্রচারণার, আমাদের ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারবে এবং সেই ভোটগুলি সঠিকভাবে গণনা হয়ে রেজাল্ট হবে। সেই ধরনের পরিস্থিতি পরিবেশ যদি না হয়, তাহলে আমরা যদি মনে করি সেই আস্থা না হয়, তাহলে সেই নির্বাচনে গিয়ে খুব একটা লাভ হবে না। তো সেটা আমরা পরে চিন্তা করে অবস্থা দেখে ব্যবস্থা নেব। যদি দেখি যে নির্বাচন সেভাবে গতানুগতিক আগের শেখ হাসিনার নির্বাচনের মতো হয়ে যাচ্ছে, তখন আমাদের চিন্তা করতে হবে আমরা এটা নিয়ে কী করব। আর জোট করব কি না করব সেটাও নির্বাচনের আগের পরিস্থিতি বুঝে ঠিক করতে হয়। জোট কখনো খুব আগের থেকে ঠিক করার সবসময় সম্ভব হয় না। আমি তো খবরের যা দেখছি বিভিন্ন জায়গায়, এটা তো খুব অবভিয়াস যে তারা সুবিধা পাচ্ছে এবং নিচ্ছে, কিন্তু অবভিয়াস এটা দিয়ে তো আর আমি মনে করি এটা নিয়ে প্রশ্ন করারই কিছু নেই, কারণ ইট ইজ সো অবভিয়াস, এভরিবডি নোজ ইট। এখন তো আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, মানে সকলের সামনে মোবাইল ফোন, সবাই সবখানে ভিডিও করতে পারে, এখানে গোপন করা খুব কঠিন কোনো কিছু। আমি একেবারে ব্যক্তিগত পর্যায়ে আমি এটা ওনাকে দেখেছি, আমি খুব একেবারে কনফিডেন্স নিয়ে বলতে পারি, বাড়িয়ে আমার ভাই হিসেবে বলতে পারি না, উনি একজন বড় মাপের একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, অত্যন্ত দক্ষ একজন প্রশাসক ছিলেন এবং দেশের স্বার্থের চিন্তা করে উনি সব কিছু, ওনার যত রাজনীতি করেছেন সব জন্য উনি দেশের স্বার্থে চিন্তা করে করেছেন। আমি বিশ্বাস করি যে ওনার মতো পেট্রিয়ট বাংলাদেশে নেই তা বলবো না, তবে উনি যদি কয়েকজন থাকে তার মধ্যে উনি একজন দেশপ্রেমিক মানুষ। এগুলো আমাদের দুর্ভাগ্য বলবো আমি। আমাদের দেশের মানুষ এখনও অনেক ক্ষেত্রেই মানে কি বলবো, মানে অতটুকু হয়তো যেটাকে বলা হয় বাঙালি হুজুগে মাথা বাঙালি, এই ধরনের এখনও রয়ে গেছি আমরা, এখনও সেই ম্যাচুরিটিতে আসতে পারিনি ইউরোপ বা অন্যান্য আমেরিকা বা অন্যান্য দেশের মতো বা ইভেন ইন্ডিয়ার মতো। এগুলো খুবই হাস্যকর আর কি, বাট ঘটছে আমাদের দেশে। এগুলো হলো চটকদার রাজনীতি, বয়স তো থাকে আছেই আমাদের, আমরা কখনোই এগুলো সমর্থন করি না, সবসময় করি এটার বিপক্ষে আছে। এবং অন্য কোনো অপকর্ম এগুলো তো স্বাভাবিকভাবেই এগুলোর সম্পর্কে বলার কোনো প্রশ্নই আসে না, তো ডেফিনেটলি ইটস ব্যাড ওয়ার্ক এবং এটা নিয়ে গলাবাজি করার কিছু নেই। আমরা চাই যে এগুলোর যথাযথ ব্যবস্থা না হোক, যাতে ভবিষ্যতে এগুলো না হয়। এবং একটা কথা আরেকটা কথা এখানে বলি, আমি আইন প্রণয়নে অনেক সময় ছিলাম, তো দীর্ঘদিন আইন কাজ করেছি অনেক কিছুতে, এই জন্য আমি জানি আইনের অপপ্রয়োগটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে। যে কোনো আইন আপনি করবেন আজকে একেবারে স্টোন টু ডেথ করবেন, মানে ইউ মাস্ট এনশিওর যে সত্যিকার অর্থেই সেই লোকটা দোষী কিনা। আমাদের দেশে কিন্তু অনেক নিরীহ লোককে অনেকভাবে ফাঁসানো হয়, যার জন্য একবার আইন চেঞ্জ করা হয়েছে। একটা নারী নির্যাতন একটা আইন ছিল, সেখানে একতরফাভাবে শাস্তি, এবং দেখা গেল এটা এত বেশি মিসইউজ হচ্ছে, পরবর্তীকালে আরেকটা আইন করে, আমি পার্লামেন্টে ছিলাম, যে ও যদি কেউ মিথ্যা মামলা দেয় তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করে আরেকটা আইন করতে হয়েছে। কাজে আমরা যে কোনো আইন করি এটা মনে রাখতে হবে আমাদের দেশের পরিস্থিতি পরিবেশ বিচার ব্যবস্থা সব কিছু মিলে আইনের অপপ্রয়োগ অনেক বেশি হয়, সেগুলো দিকে খেয়াল রেখেই শাস্তি এবং আইনের প্রসেসে 90 দিনের মধ্যে শেষ করতে হবে, 1 মাসের মধ্যে শেষ করতে হবে, আইন বিচার যাই হবে সেইভাবেই করতে হবে। এগুলো কিন্তু মানে আমি মনে করি জনস্বার্থের কথা নয়। বিচার করতে গেলে তাকে একটা লোককে আপনি সর্বোচ্চ শাস্তি দেবেন বা যেই শাস্তি দেন তাকে কিন্তু সঠিকভাবে বিচার করে দোষী সাব্যস্ত করে দিতে হবে। এটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া দরকার, এগুলোও মানতে হবে। আর এগুলো নিয়ে যেটা অবভিয়াস সেটা নিয়ে কথা বলা আমি মনে করি খুব একটা প্রয়োজন নেই, সবাই এটা জানে করবে, সেটা নিয়ে স্বাভাবিকভাবে এটা হওয়ার উচিত এবং হবে। কেউ চাইলেও হবে না। ছাত্ররা নতুন রাজনৈতিক দল করবে এটা আমরা সবসময় ওয়েলকাম করছি, কোনো অসুবিধা নেই। তারা দল করতে চান, দেশের জন্য নতুন কিছু দিতে চান তরুণ সমাজ, এটা আমরা সবসময় স্বাগতম জানাই। তবে এখনও ওনারা কিন্তু দল করেননি, মানে দলটা এখনও রেজিস্টার্ড হয়নি, 1 নম্বর। 2 নম্বর হলো আমার ব্যক্তিগত ধারণা মতে ওনারা এখন কিন্তু মা বাবার কোলে হাত ধরে হাঁটছেন। তো এখন একসময় ওনারা হাত ছেড়ে দিয়ে নিজের পায়ে হাঁটবেন, তারপরে মা বাবা থাকবেন না, সকলের মতো সমানতালে মাঠে থাকবেন, তখন ওনাদেরকে মূল্যায়ন করা যাবে কীরকম মূল্য হবে। এখন কিন্তু মূল্যায়নটা এখন হাত ধরে বাবা মার
মানে যেটা বলি আমি প্রভাবশালী বা ধনী এই ধরনের সফল ব্যক্তি তার বাবা মা তাদের হাত ধরে ওনারা হাঁটছেন, হাত ছেড়ে দিতে হবে, নিজের পায়ে হাঁটতে হবে, তারপরে ওনাদের আশীর্বাদ পিছন থেকে চলে যাবে কোনো সময়, তখন ওনারা সত্যিকার অর্থে রাজনৈতিক দল হিসেবে তাদের মূল্যায়নের সময় আসবে। এটাতে অনেক জায়গায় অনেকেই বলছেন, কাজে এটা নতুন কথা বলার কিছু নেই। এগুলো আমাদেরকে কিন্তু সব পয়সার হিসাব রাখতে হয়। আমরা যেহেতু রেজিস্টার্ড পার্টি, আমরা যখন পার্টি দিই সেই পার্টিতে কত খরচ হলো, সের ফান্ডিং কোত্থেকে এসছে, এগুলো কিন্তু আমরা জমা দিতে হয় ইলেকশন কমিশনে। কাজে ওনারা অবশ্যই এখন রেজিস্টার্ড করেননি, তথাপিও ওনারা যেহেতু একটা নতুন কিছু দিবেন বলে মানুষের প্রত্যাশা সৃষ্টি করেছেন, আমি এটাতে নতুনত্ব দেখছি না। বিশেষ করে বরং নতুনত্ব তো দেখছি না, বরং যতটুকু আছে এখন ওটার চেয়ে ওইটা আমি মনে করি একটু পশ্চাৎগামী ব্যবস্থা হয়ে গেছে। যে ওনারা ফান্ডিং, একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো ফান্ডিং। পৃথিবীর যে কোনো দেশে ফান্ডিং করলে তার হিসাব দিতে হয়, এবং ফান্ডিংটা কেন দিল, কোথায় দিল, কীভাবে আসলো এবং কীভাবে ব্যবহার হলো, এগুলো জিনিস নিয়ে একটা হিসাব রাখতে হয়। কেননা মানি অ্যান্ড মাসল পাওয়ার, এগুলো হলো নির্বাচনকে কলুষিত করার সবচেয়ে বড় জিনিস। কাজেই মানি অ্যান্ড মাসল পাওয়ার রাজনীতিকে কলুষিত করাও একটা বড় জিনিস, যেটার কারণেই কিন্তু আমাদের দেশে এত সমস্যা। কাজেই এটা শুরুতেই ওনাদের এই একটা জিনিস আমার মনে হয় সারা দেশের জনগণের কাছে একটা ধাক্কা লেগেছে। এটা নূতনত্ব নয়, বা খারাপের দিকে নূতনত্ব বলা যায় কিছুটা।